সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আমরা সকলেই ভালো রয়েছি। অন্যান্য দিনের ন্যায় আজও তোমাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ আমিনুল হক, সিনিয়র প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজ আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 7 বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ অধ্যায়ের ক্রিয়েটিভ কোশ্চেন, দ্যাট মিন্স সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, বোর্ডে আমরা একটা সিকিউ প্রশ্ন লিখেছি। উদ্দীপকের মধ্যে বলা আছে f of x equal to cos x, g of x equal to sin x। উদ্দীপকে দুইটি ফাংশন ডিফাইন করা আছে। ক নাম্বার প্রশ্নে চাওয়া হয়েছে arc tan সেকেন্ড ব্র্যাকেট sin ফার্স্ট ব্র্যাকেট arc cos √2/√3 এর মান নির্ণয় করো। আমরা একটি জিনিস এখান থেকে জানব যে arc tan এ কথার অর্থ কি। খুব ভালো করে খেয়াল করো। আমরা arc tan এটাকে বলতে পারি tan ইনভার্স। তাহলে আমাদের জানা হয়ে গেল যে arc tan এ কথার অর্থ হলো tan ইনভার্স। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে ক নম্বর প্রশ্নে এটা চাওয়া হয়েছে। খ নম্বর প্রশ্নে দেখো, একটি মান বলে দেওয়া আছে f পাই জি থিটা সমান জি পাই এফ থিটা হলে প্রমাণ করো যে থিটা সমান +-½ সাইন ইনভার্স 3/4। গ নম্বর প্রশ্নে আমাদের একটি সমাধান করতে বলা হয়েছে অঙ্ক 4f(x) f twice x f thrice x equal to 1 যখন 0 smaller than x smaller than পাই। দ্যাট মিনস এটা আমাদের পার্টিকুলার সলিউশন করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা ক নাম্বার প্রশ্ন দিয়ে শুরু করছি। খুব ভালো করে সবাই খেয়াল করবে। আমি লিখে নিচ্ছি, ক নাম্বার প্রশ্ন লেখা আছে, লিখে নিচ্ছি সমাধান। দেখো, arc tan এটার মান আমরা বের করতে চাই। তাহলে প্রথমে দেখো লিখছি, আর্কের পরিবর্তে হয়ে যাবে, আমার এটা লিখবো tan ইনভার্স সাইন, এটা হয়ে যাবে arc cos মানে cos ইনভার্স √2/√3। এবার দেখো, আমরা এই ধরনের অঙ্ক করেছিলাম। প্রথমে tan ইনভার্স থাকলো, এখানে আমাদের সাইন থাকলো, এটাকে cos ইনভার্সকে আমরা লিখে ফেলবো সাইন ইনভার্স। এখন এইখানে আমরা একটা ছবি আঁকবো। এই ছবির সাপেক্ষে এখানে আমি যদি অ্যাঙ্গেল নির্দিষ্ট করে দেই, cos হলো কি ভূমি বাই অতিভুজ। তাহলে লম্বটা কি হবে আমার √3² দ্যাট মিন্স 3 মাইনাস √2কে বর্গ করলে হয় 2, টোটাল আমি পেয়ে গেলাম 1। তাহলে সাইন ইনভার্সে আমি কি লিখব, লম্ব বাই অতিভুজ। অতিভুজ কত √3। এবার দেখো, আমরা আগে অঙ্কটা করেছি tan ইনভার্স সাইন ইনভার্স চলে যাবে, থাকবে কত 1/√3। এখন আমরা দেখব tan ইনভার্স 1/√3, tan কত ডিগ্রির মান 1/√3। যদি সরাসরি লিখতে চাও তাও হবে, তা নাহলে আমি এভাবে লিখে দিচ্ছি। দেখো, tan ইনভার্স tan π/6, tan 30 ডিগ্রির মান 1/√3। এবার tan ইনভার্স ক্যান্সেল হয়ে আমার থাকবে কত π/6। এটাই আমাদের রেজাল্ট। এখানেই আমরা অ্যান্সার লিখে দিব। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। একদম সহজ।
আর ক নাম্বার প্রশ্ন নরমালি এরকম আমাদের সহজই থাকবে। তোমরা সবাই ভালো করে খেয়াল করবে অঙ্কটিতে। এই আর্ক থাকা মানেই এটা ট্যান ইনভার্স হয়ে যাবে। যেখানেই কোনো অনুপাতের আগে আর্ক থাকবে সেই অনুপাতটা ইনভার্স আকারে আমরা লিখব। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা দেখো খ নম্বর প্রশ্ন দেখছি। খ নম্বরে এইটার সমান এটা হলে প্রমাণ করো যে থিটা সমান প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। তাহলে আমরা শুরু করছি। দেখো দেওয়া আছে, দিয়ে লিখবো আমরা আমাদের উদ্দীপকের মধ্যে বলা আছে এফ অফ এক্স হলো আমাদের কস এক্স, জি অফ এক্স হলো সাইন এক্স। আমরা লিখব এখন এফ পাই জি থিটা সমান জি পাই এফ থিটা। তাহলে এখান থেকে দেখো আমরা ফাংশনের ফর্মুলা অনুযায়ী আমরা লিখব এফ থিটা, মনে করব এটাকে এফ থিটা। এফ থিটা দেখো এফ এক্স হলো কস এক্স, তাহলে এফ থাকলে আমি কি লিখে ফেলবো কস এক্স। এখানে এক্স ছিল, এক্স লিখেছি। এখানে এফের পরে যে মানটা আছে কসের পরে সেই মানটাই আমরা লিখব পাই জি থিটা। জি জি মানে জির দিকে তাকাবো আমি, এখানে কি আছে সাইন, তাহলে জি মানেই আমি লিখে ফেলবো সাইন। আর এক্সের জায়গায় লিখবো ব্র্যাকেটের ভিতরের অংশটা, তাহলে কি লিখতে পারবো পাই এফ থিটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। ফাংশনের পরিবর্তনটা এভাবেই করতে হয় যে এফ থাকলে এফ ফাংশনের দিকে তাকাবো, ডান দিকে যে মানটা আছে সেটা লিখবো কস, কস লিখলাম। এখানে এক্স, এখানেও এক্স, তাহলে এখানে এফ এর পরে কি আছে এই অংশটুকু, সেই অংশটুকু এখানে আমরা লিখলাম। এখন দেখো আবার আমরা লিখব কস পাই জি থিটা, জি থিটা। এখানে এক্সের জায়গায় থিটা লিখবো আমরা, তাহলে এ পাশে এক্সের জায়গায় থিটা লিখবো, তাহলে পেয়ে যাব আমরা সাইন থিটা। এ পাশে হয়ে যাবে সাইন পাই এফ এক্স হলো কস এক্স, তাহলে এফ থিটা কী হবে কস থিটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা একটা জিনিস খেয়াল করব, এ পাশে আমার সাইন আছে, এ পাশটাকেও আমরা সাইন করে নিব। কারণ সাইন যদি করতে চাই তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা কস থিটা হয়। এই কারণে আমরা এই সাইনটাকে ঠিক রেখে কসটাকে চেঞ্জ করব। তাহলে দেখো কসকে যদি চেঞ্জ করে আমি কি লিখতে পারবো সাইন π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। এ পাশে লিখলাম সাইন পাই কস থিটা। খুব ভালো করে খেয়াল করো, এখানে দেখো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা কি কস থিটা, আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সেটাও কি হয়ে যায় কস থিটা হয়। ভালো করে খেয়াল করো, আমরা কোঅর্ডিনেট ফর্মুলা এটা জানি, সাইন 90 ডিগ্রি প্লাস থিটাও কস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাও কস থিটা। তাহলে আমরা এটার পরিবর্তে যেটা লিখলাম আমরা ভিন্ন কিছু লিখি নাই, জাস্ট দেখতে অন্যরকম, কিন্তু এটা এবং এটার ভ্যালু এক। এখন আমরা লিখছি দেখো উভয় পক্ষ থেকে আমরা সাইন ক্যান্সেল করে যদি দেই তাহলে থাকবে কত π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা সমান পাই কস থিটা। এবার দেখো উভয় পক্ষ থেকে পাই চলে যায়, তাহলে উভয় পক্ষ থেকে যদি পাই ভ্যানিশ হয় তাহলে থাকে কত হাফ প্লাস মাইনাস সাইন থিটা সমান এ পাশে থাকলো আমার কস থিটা। এবার আমরা একটু এ পাশে লিখছি, দেখো খুব ভালো করে খেয়াল করবে সবাই। এবার কনস্ট্যান্ট ভ্যালুটাকে এক পাশে রাখছি আর অনুপাতগুলোকে এক পাশে নিচ্ছি। তাহলে আমি এভাবে লিখতে পারি, দেখো কস থিটার সাথে প্লাস মাইনাস সাইন থিটা নিয়ে নিলাম, আর এই হাফ থেকে গেল আমার কনস্ট্যান্ট ভ্যালু, এই হাফ হাফই থাকলো, আর এই সাইনটাকে আমি ওপাশে নিয়ে গেলাম, প্লাস মাইনাস হয়ে গেল। লেখার সময় আমি জাস্ট বাম পক্ষে এটা লিখলাম। এখন দেখো আমরা উভয় পক্ষকে বর্গ করব, উভয় পক্ষকে বর্গ করলে হবে ও এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা একসঙ্গে লিখব কস স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2 এ কত কস থিটা, বি কত
সাইন থিটা প্লাস বি স্কোয়ার কত হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। এ পাশে যদি বর্গ করি তাহলে হয়ে যাবে 1/4 1/4। এবার দেখো আমরা এখানে দুইটি সূত্র ব্যবহার করব। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তার মান হলো 1 প্লাস মাইনাস 2 কস থিটা সাইন থিটা তার মান হলো সাইন 2 থিটা। এ পাশে আমি কত পেয়েছি 1/4। এখানে আমরা দুইটি সূত্র ব্যবহার করেছি, আমি সূত্র দুইটা পাশে লিখে দিচ্ছি। এখানে আমরা ব্যবহার করেছি সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা। আরেকটা সবাই আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এই দুইটি মান আমরা এখানে সাবমিট করেছি। এখন দেখো এই কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে এক পাশে নিয়ে যাব, তাহলে পেয়ে যাব কত প্লাস মাইনাস সাইন 2 থিটা সমান 1/4 মাইনাস 1। এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে পেয়ে যাব মাইনাস 3/4। এবার দেখো আমরা সাইন 2 থিটাকে এপাশে রাখছি, প্লাস মাইনাসটাও পাশে চলে গেলে হয়ে যাবে প্লাস মাইনাস 3/4। এখন আমি রাখবো হলো 2 থিটা সমান কি পেয়ে যাব সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4। এখন আমার থিটার মান দরকার, তাহলে থিটা সমান কি লিখবো আমরা হাফ সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4। অতএব আমরা লিখতে পারবো থিটা সমান, এই প্লাস মাইনাসটা সাইনের ক্ষেত্রে কোথায় চলে আসে সামনে চলে আসে, তাহলে প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। এটাই আমাদের প্রমাণ চাওয়া হয়েছিল। তাহলে আমরা লিখলাম অতএব থিটা সমান প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। এটাই আমাদের প্রুফড। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। আমি আবারও অঙ্কটি একটু রিভিউ করছি, খুব ভালো করে খেয়াল করো সবাই। প্রথমে আমরা ফাংশনের পরিবর্তনটা করেছি দুবার, এরপরে এই কসকে আমরা কনভার্ট করেছি সাইনের মাধ্যমে। কিভাবে কোঅর্ডিনেট ফর্মুলা ব্যবহার করে সাইন π/2 প্লাস মাইনাস থিটা কস থিটা হয়, সেই ফর্মুলা ব্যবহার করে আমরা এইটুকু পর্যন্ত সিম্পলিফাই করলাম। এবার ত্রিকোণমিতিক অনুপাতগুলো এক পাশে আনলাম, কনস্ট্যান্টকে আলাদা রাখলাম, উভয় পক্ষকে বর্গ করেছি। বর্গ করার পরে আমরা দুইটি সূত্র ব্যবহার করেছি, মান পেয়েছি। সরল করার পরে আমরা এখানে লাস্টলি এসে একটি জিনিস খেয়াল করবে, আমরা এটাও একটি সূত্র জানি, সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। এই জিনিসটা আমাদের জানা আছে যে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। তাহলে এইখান থেকে এই কারণে প্লাস মাইনাসটা বাইরে চলে আসলো। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সলভ করব। সমাধান করো 4f(x) f(2x) f(3x) = 1 যখন এই নির্দিষ্ট ব্যবধি বলে দেওয়া আছে, এই ব্যবধির ভিতরে আমরা সমাধান করব। তাহলে চলো শুরু করি। 4f(x) f(2x) f(3x) = 1 বাদে আমরা লিখব fx এর জায়গায় কি লিখব আমরা cos x লিখব। তাহলে আমার 4 এটা হবে cos x, 2x হলে কি লিখব cos 2x cos 3x = 1। আমরা জাস্ট ফাংশনটাকে fx = যে cos x সেই মানটা বসিয়ে দিয়েছি। এবার আমরা একটু খেয়াল করে দেখব, আমরা বিজোড় দুইটাকে একসাথে রাখবো। দেখো 2 cos 3x cos x into 2 cos 2x = 1। আমি কেন এভাবে ভেঙে লিখলাম, কারণ আমার এইখানে ডান পাশে আমার 0 আনতে হবে, উৎপাদক বের করতে হবে, সেই উৎপাদকের মান 0 দেখাতে হবে। এই কারণে আমি এই পাশটাকে একটু রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করছি। দেখো এখানে 2 cos 3x cos x, এটা 2 cos a cos b সূত্র ব্যবহার করতে পারবো। আর বাকি কি থাকে 2, তাহলে এই 4 হয়ে গেল, আর cos 2x আলাদা রাখলাম, এটা সমান 1 লিখলাম। এখন আমরা
এই বিজোড় দুইটাকে একসাথে রেখেছি, কারণ এই দুইটাকে যোগ করলেও জোড় সংখ্যা পাবো, বিয়োগ করলেও জোড় সংখ্যা পাবো। এখন আমরা সূত্রটা ব্যবহার করব 2 cos a cos b। সূত্রটা তোমাদের জানা থাকার কথা। 2 cos a cos b সমান কি হবে? cos a plus b plus cos a minus b। আশা করি সবাই এই সূত্রটি সম্পর্কে অবগত আছো। তারপরে আমি লিখে দিলাম, তোমরা আবার একটু মেমোরাইজ করে নাও। 2 cos a cos b সমান cos a plus b plus cos a minus b। তাহলে আমি কি পাচ্ছি এখানে দেখো, cos a plus b plus cos a minus b। a minus b মানে কত? 3x minus x। এর সাথে আমার ইনটু অবস্থায় আছে 2 cos twice x equal to 1 থাকলো। এবার দেখো আমরা সরল করছি এটাকে, পেয়ে গেলাম cos 4x cos twice x। এর সাথে ইনটু অবস্থায় কত আছে? 2 cos twice x equal to 1। এখন দেখো এই অংশ দ্বারা এই দুটাকে আমরা গুণন করে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি দেখো, খুব ভালো করে খেয়াল করো। 2 cos twice x cos 4x, আর এইটা গুণন করলে কি হয়? 2 cos স্কয়ার twice x equal to 1। এবার আমরা এই অংশ আর চেঞ্জ করব না। 2 cos twice x cos 4x প্লাস আমরা আরেকটি সূত্র ব্যবহার করতে চাই, এখানে বর্গরাশিকে ভেঙে লিখতে চাচ্ছি। 2 cos স্কয়ার থিটা সমান 2 cos স্কয়ার থিটা সমান আমরা জানি 1 প্লাস cos 2 থিটা। 2 cos স্কয়ার থিটা সমান আমরা কি জানি? 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানে যদি সেই জিনিসটা লিখে দেই আমি, তাহলে কি পাবো? 1 প্লাস cos 2 থিটা 2 ইন্টু 2x 2 ইন্টু 2x, দ্যাট মিনস আমি পেয়ে যাব 4x ইকুয়াল টু 1। খুব ভালো করে খেয়াল করো, 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, তার মানে 2 ইন্টু twice x হয়ে গেল 4x। এবার দেখো আমরা এ পাশে চলে যাচ্ছি। এই 1 আর 1 ভ্যানিশ হবে, তাহলে থাকবে কত? এই 1 আর 1 যদি ক্যান্সেল হয় থাকবে আমার 2 cos twice x cos 4x প্লাস cos 4x ইকুয়াল টু 0। এই 1 আর 1 ভ্যানিশ হয়ে গেল। এখন দেখো এ পাশে আমি cos 4x কমন নিতে পারি, cos 4x, তাহলে থাকবে কত? 2 cos twice x প্লাস 1 সমান 0। এখন দেখো আমরা সমাধানের লাস্ট পর্যায়ে এসেছি। দুইটি উৎপাদক পেয়েছি, একটা cos 4x আর একটা 2 cos twice x প্লাস 1। এই দুইটি উৎপাদকের গুণফল 0 পেয়েছি। এখন আমরা হয় অথবা দিয়ে অঙ্কটা করতে পারবো। তাহলে লিখছি দেখো, হয় cos 4x equal to 0। আমরা ইতিপূর্বে করেছি cos থিটা equal to 0 হলে থিটা সমান কি জানি আমরা? 2n plus 1, তার সাথে থাকবে পাই বাই 2। তাহলে cos থিটা equal to 0 হলে থিটা সমান হয় 2n plus 1 পাই বাই 2। তাহলে আমরা এখানে থিটার জায়গায় কি আছে দেখো, 4x, তো আমি লিখলাম 4x সমান 2n plus 1 পাই বাই 2। এখন আমি x এর মানটা বের করব। তাহলে x সমান কি হবে? 2n plus 1, তার সাথে হয়ে যাবে পাই বাই 8। সমস্ত জায়গায় আমরা লিখব n belongs to z। এখন আমরা দেখো যেহেতু পার্টিকুলার সলিউশন আমাদের, এখানেই আমি n এর মানগুলো সাবমিট করব। এখন n এর মান বসিয়ে আমরা নির্দিষ্ট মান বের করব, 0 থেকে বড়, পাই থেকে ছোট, এই ব্যবধির ভিতরের মানগুলো আমরা গ্রহণ করব। n equal to 0 হলে x কি পাচ্ছি আমরা? n এর মান 0 দিয়ে দিলে 1, দ্যাট মিনস আমি ভেঙে দেখাই তোমাদের, 0 প্লাস 1 ইন্টু পাই বাই 8 পেয়ে যাব কত? পাই বাই 8। এবার যদি n এর মান 1 বসাও, 1 হলে x কি হবে? 1 দিলে 2
প্লাস 1 পাই বাই 8, দ্যাট মিনস 3 পাই বাই 8। এবার যদি n এর মান আমি 2 বসাই, n সমান 2 হলে x কত হয়ে যায়, 2 4 প্লাস 1 তার সাথে পাই বাই 8, কত পেয়ে গেলে তুমি 5 পাই বাই 8। আমরা আরেকটি মান বসাবো এখানে, n ইকুয়াল টু 3 হলে x কত হয়ে যায় দেখো, 3 দুগুণে 6 রাখে 7, দ্যাট মিনস আমি ভেঙে দেখাই 6 প্লাস 1 তার সাথে পাই বাই 8, তাহলে 7 পাই বাই 8। এই যে মানগুলো আমরা পাচ্ছি প্রত্যেকটা মান কিন্তু আমার 0 থেকে বড় এবং পাই থেকে ছোট পেয়েছি। এখন আমরা আরেকটি মান বসিয়ে দেখব যে গ্রহণযোগ্য মান আরও পাই কিনা। আমি এর পাশে লিখছি n ইকুয়াল টু 4 হলে x সমান কত হবে আমার, তাহলে আগের মতোই 4 দিলে কত হয়, 4 দুগুণে 8 আর একে 9, তার মানে 8 প্লাস 1 পাই বাই 8, তাহলে আমি পেয়ে গেলাম 9 পাই বাই 8। এই মানটি দেখো গ্রহণযোগ্য নয়, কারণ সেটা পাই থেকে বড় হয়ে গেছে, আমার দরকার পাই থেকে ছোট। তো আমরা এখানে লিখে দিতে পারি যা গ্রহণযোগ্য নয়। তাহলে দেখো এখান থেকে আমরা কয়টি মান পেলাম, হয় থেকে আমরা মোট 1 2 3 4টি মান গ্রহণযোগ্য পেয়েছি, বাকি এই মানটা গ্রহণযোগ্য নয়। আমাদের অঙ্ক কিন্তু শেষ নয়, আরও একটা অংশ রয়ে গেছে। এখন আমরা অথবার অংশে যাচ্ছি। অথবা দিয়ে লিখব দেখো 2 cos twice x প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2 cos twice x ইকুয়াল টু -1। এখান থেকে আমি লিখতে পারবো cos twice x ইকুয়াল টু -12। আমরা জানি cos কত ডিগ্রি এর -12, cos 120 ডিগ্রি এর মান -12, সেটাকে লিখব 2 পাই বাই 3। cos কত ডিগ্রি এর মান -12, cos 120 ডিগ্রি এর মান -12, সেজন্য আমরা লিখলো 120 ডিগ্রিকে আমরা লিখছি 2 পাই বাই 3, কারণ পাই বাই 3 হলো 60, তাকে 2 দ্বারা গুণন করলে 120। এবার দেখো cos থিটা সমান cos আলফা, এই সূত্র ব্যবহার করব। তাহলে কি পেয়ে যাব আমরা, cos থিটার সমান cos আলফা হলে থিটা সমান হয় 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা আছে হলো আমার 2 পাই বাই 3, আর এখানে থিটা ছিল কত 2x, তাহলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। এবার দেখো আমরা 2 দ্বারা ভাগ করে দিতে পারি, তাহলে আমি x সমান পেয়ে যাব n পাই প্লাস মাইনাস পাই বাই 3। এখন এটাকে আমরা একটু সরল করে নিতে পারি। অতএব x সমান কি লিখতে পারবো আমরা, দেখো 3 লিখলাম, তাহলে 3n পাই প্লাস মাইনাস পাই। এটাকেই আমি দুইটি ভাবে লিখতে পারি, একটা হলো 3n পাই প্লাস পাই বাই 3, আরেকটি লেখা যাবে 3n পাই মাইনাস পাই বাই 3। দ্যাট মিনস আমরা একবার প্লাস মান নিলাম, একবার মাইনাস মান নিলাম, নিয়ে এই মানটা পেলাম। আশা করি এ পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমাদের n এর মান বসাতে হবে। n এর মান বসিয়ে আমরা দেখব যে এই নির্দিষ্ট সীমার মধ্যে কিছু মান বের করতে চাই। তাহলে লিখছি আমরা এখন n এর মান যদি আমরা 0 বলি, দেখো প্রথমেই বলছি n ইকুয়াল টু 0 হলে x এর মান কত হবে, x সমান কি পাবো আমি, প্রথমে তুমি এইখানে n এর মান 0 দাও, 0 দিলে পুরোটা 0 থাকবে পাই বাই 3, আমি লিখলাম পাই বাই 3, কমা n এর মান যদি 0 দাও তাহলে কি পাবে, মাইনাস পাই বাই 3, 0 মাইনাস পাই বাই 3 পেয়ে গেলাম মাইনাস পাই বাই 3। এই মানটি কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয়, কারণ কি, এই মানটি গ্রহণযোগ্য না হওয়ার কারণ আমাদের এখানে নেগেটিভ মান নেই। এবার আমি লিখব n ইকুয়াল টু 1 হলে x সমান, তাহলে n সমান 1 হলে x সমান আমি কি পাবো, n এর মান 1 দাও, 1 দিলে এখানে 3 পাই প্লাস পাই কত 4 পাই, তাহলে আমি পেয়ে যাচ্ছি এখানে 4 পাই বাই 3, কমা এখানে যদি n এর মান 1 দেই তাহলে পেয়ে যাই 3 পাই মাইনাস পাই, 3 পাই মাইনাস পাই দ্যাট মিনস 2 পাই, এখানে পেয়ে যাই আমি 2 পাই বাই 3।
এখানেও দেখো আমার এই মানটা পাইয়ের থেকে বড় হয়ে গেছে, এ কারণে এই মানটি গ্রহণযোগ্য হবে না। এখানে এই মানটি গ্রহণযোগ্য নয়, আবার এই মানটি নেগেটিভ হওয়ার কারণে গ্রহণযোগ্য নয়, আর এখানে এসে আমরা এই মানটি গ্রহণযোগ্য নয়। তাহলে দেখো কি বিষয়টা দাঁড়ালো আমাদের, এখান থেকে ক্যালকুলেট করে এক্স এর মান পেলাম এই দুইটা, আর অবশ্যই আমরা পাশে লিখে দিব যেখানে n বিলংস টু জেড। এখন আমরা n এর মান লিখলাম 0, x এর মান পেয়ে গেলাম π/3 - π/3, এটা গ্রহণযোগ্য নয়। n এর মান 1 হলে x = 4π/3 আর 2π/3, এখানে আমরা মান বসিয়ে 1 দিলে 3π + π 4π হয়, সেভাবে আমরা মানটা লিখেছি। তাহলে দেখো যখনই আমরা আমাদের নির্দিষ্ট ব্যবধির বাইরের কোনো মান পাবো, দ্যাট মিন্স গ্রহণযোগ্য নয় এমন মান পেয়ে যাব, তারপরেই আর আমরা n এর মান সাবমিট করব না। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এখন আমরা লাস্টলি এটার সমাধানটা লিখব। লাস্টলি আমরা অঙ্কটার সমাধান এখন লিখে দিব তোমাদের। আমরা লিখব অতএব নির্ণয় সমাধান। x সমান কি মান পাচ্ছি দেখো, এখান থেকে 4টি মান, তাহলে π/8, 3π/8, 5π/8, 7π/8, আর এখান থেকে 2টি মান পাচ্ছি দেখো, একটা হলো π/3, আরেকটি মান হলো 2π/3। এই 6টি মান আমাদের এই সমীকরণটার সমাধান। আশা করি তোমরা সকলেই অঙ্কটি বুঝতে পেরেছো। আগামী ক্লাসেও আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।